হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম সি প্রোগ্রামিংয়ের উপর টিউটোরিয়াল সিরিজে। এটি টপিক 1-এর দ্বিতীয় ভিডিও। এই ভিডিওতে অ্যাবাউট সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এর হিস্ট্রি সম্পর্কে আলোচনা করব। তো শুরুতেই আসি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি ইজ এ পাওয়ারফুল জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এটি ব্যবহার করে আমরা যে অপারেটিং সিস্টেম, ডাটাবেস, কম্পাইলার্স এবং অনেক কিছু আমরা ডেভেলপ করতে পারবো। এবং সি প্রোগ্রামিং হচ্ছে বিগিনারদের জন্য খুবই এক্সেলেন্ট একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং বাংলাদেশে প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে সি প্রোগ্রামিংটা দিয়ে শুরু করা হয় এবং সি প্রোগ্রামিং এটি খুব সহজ এবং ছাত্রছাত্রীরা খুব সহজে বুঝতে পারে। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যদি ইতিহাসের দিকে একটু যাই, সেটা হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওয়াজ ডেভেলপড ইন 1972। এটি ডেভেলপ করা হয়েছে 1972 সালে এবং এটি ডেভেলপ করেছেন ডেনিস রিচি। ওনাকে সি প্রোগ্রামিংয়ের ফাদার বলা হয় এবং এটি ডেভেলপ হয়েছে বেল ল্যাবরেটরিজে, যেটা ইউএসএতে অবস্থিত। এটি আসলে ডেভেলপ করা হয়েছিল টু ওভারকাম করতে দ্য প্রবলেমস অফ প্রিভিয়াস ল্যাঙ্গুয়েজেস। সি এর আগে যে ল্যাঙ্গুয়েজগুলো ছিল, যেমন বিসিপিএল, এসবের যে প্রবলেমগুলো ছিল সেগুলো সলভ করার জন্য আসলে বেসিক্যালি সি প্রোগ্রামটি ডেভেলপ করা হয়েছে। এবং এটি আসলে যখন সি প্রোগ্রামটি ডেভেলপ করা হয়েছে এবং এর মধ্যে আসলে এই প্রিভিয়াস যে ল্যাঙ্গুয়েজগুলো আছে বিসিপিএল, এদের ফিচারও আছে। তো ইনিশিয়ালি অনেকে বলে সেটা হচ্ছে যে সি ল্যাঙ্গুয়েজ ওয়াজ ডেভেলপড টু বি ইউজড ইউনিক্স অপারেটিং সিস্টেম। তো এটি হচ্ছে ছোট ইতিহাস সি প্রোগ্রামিং নিয়ে। আসলে বেসিক্যালি আমরা সি প্রোগ্রামের ইতিহাস থেকে এর ইউজটাই দেখব। তো তার জন্য আমি সি প্রোগ্রামিংয়ের ইতিহাসটা একটু ছোটোভাবে এখানে প্রেজেন্ট করেছি। আপনারা যারা সি প্রোগ্রামিং ইতিহাস সম্পর্কে আরও ভালো জানতে চান তারা গুগলে সার্চ করেন, যা আরও ভালো তথ্য পাবেন। তো এখন আসি সি প্রোগ্রামিং অলসো নোন এজ স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং এই স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলার কারণটা হচ্ছে যে সি প্রোগ্রামিংয়ের আগে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ছিল, যেমন অ্যাসেম্বলি, অ্যালগোল 58, অ্যালগোল 60, তো এইসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে কোনো ব্লকস ছিল না। তো যার কারণে ওখানে ওইসব ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে গো, জাম্প এই ধরনের কমান্ডস ইউজ করা হতো। তো যেই সমস্যাটা হতো, যখন কোনো একটি বড় প্রোগ্রাম লেখা হতো সেই ক্ষেত্রে অর্গানাইজ করতে খুব অসুবিধায় পড়তে হতো। তো যার জন্য এই সি এবং এরপর আর কিছু ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা হয়েছে, যেগুলোতে আসলে স্মলার স্ট্রাকচার ব্লকস আছে এবং এই ব্লকসগুলো এক একটা পার্টিকুলার ব্লকসের আলাদা পার্টিকুলার রেসপন্সিবিলিটি আছে এবং এর মাধ্যমে বড় বড় প্রবলেমগুলোকে খুব সুন্দরভাবে অর্গানাইজ করা যায় এবং সলভ করা যায়। তো এই স্মলার স্ট্রাকচার ব্লকসে ভাগ করার কারণে সি আসলে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে পরিচিত। তো এখন আমরা বেসিক স্ট্রাকচার অফ সি প্রোগ্রামিংয়ের যে বেসিক স্ট্রাকচারটা সেটা আমরা দেখব। তো এটাই হচ্ছে বেসিক্যালি স্ট্রাকচার অফ সি প্রোগ্রামস। তো এই স্ট্রাকচারকে কয়েকটা ব্লকে ভাগ করা হয়েছে। এখানে প্রত্যেকটা ব্লক দেখছেন। এখানে এই পাশে আমি ব্লকের যে নেমগুলো আছে নেমগুলো লিখেছি এবং এখানে একটি প্রোগ্রাম লিখেছি। প্রোগ্রামের মাধ্যমে কোন ব্লকে প্রোগ্রামের কোন অংশটা থাকছে সেটা আমি দিয়েছি। আমাদের প্রথম যেটি আসছে সেটি হচ্ছে ডকুমেন্টেশন সেকশন। সহজে প্রোগ্রামাররা ফলো করে না, কিন্তু এটি ফলো করা উচিত। এই সেকশনে কমেন্টের মধ্যে আপনি প্রোগ্রামের নেম কি,
প্রোগ্রামের অথরের নেম কি এবং ডিটেলস এগুলো লেখা উচিত লেখে, এবং এটা লেখা উচিত। পার্সোনালি আমি এটাকে সাপোর্ট করি, কারণ এই ক্ষেত্রে প্রোগ্রামটা কে করেছে, কবে করেছে, তার ডিটেলস এবং প্রোগ্রামের নাম বা প্রোগ্রামের ডিটেলস সম্পর্কে খুব ভালোভাবে জানা যায়। তো আমি আশা করব যারা প্রোগ্রাম করবে তারা ডকুমেন্টেশন সেকশনটা ফলো করবে। লিঙ্ক সেকশনে আসলে এই প্রোগ্রামের যে হেডার ফাইলগুলো আছে সেই হেডার ফাইলগুলো থাকবে। এই হেডার ফাইলগুলো আসলে প্রোগ্রামের সিস্টেম লাইব্রেরির সঙ্গে সংযুক্ত, এবং এই সিস্টেম লাইব্রেরিগুলোতে বিভিন্ন ধরনের ফাংশন থাকে। তো এই হেডার ফাইলগুলো লেখার মাধ্যমে আসলে ওই ফাংশন সিস্টেম লাইব্রেরির মধ্যে যে ফাংশনগুলো আছে সেগুলো ইউজ করা সম্ভব। যদি এক্সাম্পল হিসেবে ধরি একটা লাইব্রেরি, এই লাইব্রেরিতে অনেক ধরনের বই থাকে। তো আমরা এভাবে যদি আমরা studio.h নামে এই লাইব্রেরিটাতে কল করি, তাহলে ওই লাইব্রেরিতে যত ধরনের বই আছে সব ধরনের বই আমরা ব্যবহার করতে পারবো। তো সেই ক্ষেত্রে যদি আমরা কম্পিউটার প্রোগ্রামের ক্ষেত্রে ধরি বা সি প্রোগ্রামিংয়ের এই ক্ষেত্রে যদি ধরি, তাহলে সেই ক্ষেত্রে যে এই studio.h হচ্ছে হেডার ফাইল, যেটা একটি লাইব্রেরির সঙ্গে সংযুক্ত, এবং এই লাইব্রেরির মধ্যে যতগুলো ফাংশন আছে সেই ফাংশনগুলোকে আমরা ব্যবহার করতে সক্ষম হব। তো নর্মালি জেনারেলি studio.h এই লাইব্রেরি ফাংশনটা প্রত্যেকটা সি প্রোগ্রামিং শুরুতে থাকে, কারণ এটির মাধ্যমে এই যে মেইন যে ফাংশনটা আছে সেই ফাংশনটা ইজিলি ব্যবহার করা যায়। তো এই মেইন ফাংশনটা কিভাবে কাজ করে সেগুলো আমরা সামনে যে ফাংশন চ্যাপ্টারটা আছে সেই ফাংশন চ্যাপ্টারটা যখন কভার করব তখন ইজিলি বোঝা যাবে। এই মুহূর্তে নাও বোঝা যেতে পারে, তবে এই ক্ষেত্রে আমরা মনে রাখি যে এই হেডার ফাইলটা দরকার, কারণ হচ্ছে এর মধ্যে বিভিন্ন ফাংশন আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো, এবং এটা হচ্ছে একটি মেইন ফাংশন। তো দ্বিতীয় হচ্ছে কি ডেফিনিশন সেকশন। এখানে আমরা কোনো কিছু ডিফাইন করে দিতে পারবো, এবং এই যে ডিফাইনটা করবো সেই ভেরিয়েবলে একটা ভ্যালু ডিক্লেয়ার করে দিতে পারবো, এবং এটাকে আমরা মেইন প্রোগ্রামের ভিতরে ব্যবহার করতে সক্ষম হব। তৃতীয় হচ্ছে গ্লোবাল ডিক্লারেশন সেকশন। এর মাধ্যমে আমরা গ্লোবালি কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো, এবং এই গ্লোবালি ডিক্লেয়ার করা ভেরিয়েবলগুলো আমরা এই প্রোগ্রাম সহ সাব প্রোগ্রাম সেকশনে ব্যবহার করতে সক্ষম হব। তো আপাতত এগুলো একটু কঠিন মনে হলেও পরবর্তীতে সামনে যখন এক্সাম্পল থাকবে সেই এক্সাম্পলের মাধ্যমে এই জিনিস গ্লোবাল ডিক্লারেশন, ডেফিনিশন সেকশন এগুলো খুব ইজিলি বুঝতে সম্ভব হবে। তারপর সেকশনটা হচ্ছে মেইন ফাংশন সেকশন। মেইন ফাংশন সেকশনটা হচ্ছে যে আমি অলরেডি বলে দিয়েছি, সেটা হচ্ছে যে এইটি আসলে এই লাইব্রেরির সঙ্গে সংযুক্ত। এই হেডার ফাইলটি ইউজ করার মাধ্যমে যে লাইব্রেরির সঙ্গে সংযুক্ত হয়েছে ওখানে মেইন ফাংশনটা আছে, এবং এইটি প্রত্যেকটা সি প্রোগ্রামে ম্যান্ডেটরি থাকে, এবং এর মাধ্যমে আমরা একটি সি প্রোগ্রাম খুব সুন্দরভাবে লিখতে পারি, এবং যে ধরনের আমরা কাজ করতে চাই সেই কাজটা করতে পারি। তো এই মেইন ফাংশনের মধ্যে দুটো পার্ট থাকে, একটি হচ্ছে ডিক্লারেশন পার্ট, একটা হচ্ছে এক্সিকিউটেবল পার্ট। ডিক্লারেশন পার্ট যেখানে আমরা বিভিন্ন ধরনের ভেরিয়েবল ডিক্লারেশন করব, আর এক্সিকিউটেবল পার্ট হচ্ছে সেই ভেরিয়েবলগুলোকে আমরা এক্সিকিউট করব। যেমন হচ্ছে আমরা ভেরিয়েবল এ ডিক্লেয়ার করেছিলাম, এখন আমরা সেটার = b+n, বি হচ্ছে এখানে গ্লোবাল ভেরিয়েবল, এবং এখান থেকে ডিফাইন করেছি n, সেটা যোগ করে একটি যোগ এক্সিকিউট করছি। তো এক্সিকিউট করছি, তো সেজন্য এটাকে এখানে এই সেকশনে যাই থাকে সবই এক্সিকিউটেবল। প্রিন্ট করা এটাকে এক্সিকিউটেবল, এক ফাংশনকে কল করে সেটাও এক্সিকিউটেবল। তো যে জিনিসটা হচ্ছে যে কেউ যদি চায় এক্সিকিউটেবলের মাঝখানেই ডিক্লারেশন পার্ট করবে, তাহলে সেটা পসিবল না। এক্ষেত্রে প্রোগ্রামটা এরর শো করবে। তাই সেক্ষেত্রে বলা উচিত যে প্রথমে হচ্ছে ডিক্লারেশন পার্ট থাকবে, দেন হচ্ছে এক্সিকিউটেবল। আপনার যত ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে সবগুলো আপনি এখানে করবেন। এক্সিকিউটেবলের মধ্যে আপনি কোনো ভেরিয়েবল ডিক্লারেশন করতে পারবেন না। তারপরটা হচ্ছে সাব প্রোগ্রাম সেকশন। এই সাব প্রোগ্রামে বিভিন্ন ধরনের ফাংশনস থাকে। ফাংশনসগুলো কি সেটা আমরা যখন ফাংশনস টপিকটা কভার করব তখন খুব সহজেই বোঝা যাবে, এবং বিভিন্ন ধরনের ফাংশন বিভিন্ন ধরনের কাজে ইউজ করা হয়। এবং যেমন ধরেন এখানে আমি একটা ফাংশন কল করেছি, এখান থেকে সেটা আমি প্রথমে এখানে ডিক্লেয়ার করেছি, তারপর সেটাকে এখানে এক্সিকিউট করেছি, এবং এটি এক্সিকিউটের মাধ্যমে এই ফাংশনটা এখানে এসে ফাংশনটা কল করার মাধ্যমে এই অংশের কাজটুকু হবে।
এবং এখানে হ্যালো ওয়ার্ল্ড এটা শো করব। এইটা একটা ছোট একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে কোন সেকশনে কি আমি সেটা বোঝানোর চেষ্টা করেছি, প্রোগ্রামের কোন অংশটা কোন সেকশনের সঙ্গে যাচ্ছে। তো এই প্রোগ্রামটা আপনারা চাইলে রান করে দেখতে পারেন এবং আপনারা দেখবেন যে প্রথমে এই বি এবং এন এই দুটার যোগফল 20 শো করছে স্ক্রিনে এবং হ্যালো ওয়ার্ল্ড এটাও শো করছে। আশা করি আপনারা সবাই বেসিক স্ট্রাকচার অফ সি প্রোগ্রামসের এটা বুঝতে পেরেছেন এবং এখন থেকে সি প্রোগ্রামের যতগুলো ছোট ছোট এক্সাম্পল আমি এখানে ভিডিওতে দেখাবো, প্রত্যেকটা কোড আপনারা আমার GitHub লিঙ্কে পেয়ে যাবেন এবং আপনার ওখান থেকে কোডগুলো ডাউনলোড করে নিজেরা প্র্যাকটিস করতে পারবেন। আশা করি আমার টিউটোরিয়াল ভালো লাগছে আপনাদের কাছে। আপনারা আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।